Hello boys, today I am going to discuss about the rebel poet unit 2 of lesson number 7 অর্থাৎ লেসন নাম্বার 7 এর রেবেল পোয়েট ইউনিট 2 নিয়ে আজকে আলোচনা করা হবে। In unit 1 we came to know that কাজী নজরুল ইসলাম met কুমুদরঞ্জন মল্লিক and নিবারণ চন্দ্র ঘটক in his lifetime। অর্থাৎ আমরা ইউনিট 1 এ জেনেছিলাম যে কাজী নজরুল ইসলাম, কুমুদরঞ্জন মল্লিক এবং নিবারণ চন্দ্র ঘটক, রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক অর্থাৎ বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং তাদের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন। In unit 1 the conversation between প্রীতম and his father, অর্থাৎ ইউনিট 1 এ কনভারসেশন প্রীতম এবং তার বাবার যে কথোপকথন ছিল তার মাধ্যমে আমরা কাজী নজরুল ইসলামের সামান্য জীবনের কিছুটা অংশ সম্বন্ধে আমরা জানতে পেরেছি। ইউনিট 2 এ আরও একটু বিস্তারিত আমরা জানতে পারব। ইউনিট 1 যেখানে শেষ হয়েছিল ঠিক তারপরেই ইউনিট 2 শুরু হচ্ছে। কাজী নজরুল ইসলামকে কেন রেবেল পোয়েট বলা হয়, হোয়াই কাজী নজরুল ইসলাম ইজ কল্ড রেবেল পোয়েট, we are going to know in unit 2। অর্থাৎ ইউনিট 2 এ আমরা জানতে পারবো কেন কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়, সেটা সম্বন্ধে আমরা জানতে পারবো। আমরা জেনেছি যে তিনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন, when he was born India was under the British rule। He was born in a time when Indians were tortured by the cruelty of British government। অর্থাৎ তিনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময় ব্রিটিশ গভর্নমেন্ট, ইংরেজরা ভারতীয়দের ওপরে অকথ্য অত্যাচার চালাতেন। সেই অবস্থায় তিনি বড় হয়েছেন, তাহলে তার লেখার মাধ্যমে বা তার লেখনীর মাধ্যমে আমরা সেই জিনিসটাই দেখতে পাবো। ওকে, ইউনিট 2 begins with another character, আঙ্কেল রহিম। অর্থাৎ আঙ্কেল রহিম এর প্রবেশ এখানে ইউনিট 2 এ লেখা আছে, ইউনিট 2 এ দেওয়া আছে। অর্থাৎ আঙ্কেল রহিম এখানে প্রবেশ করছেন। আমরা আরেকটা ক্যারেক্টার, আরেকটা চরিত্র আঙ্কেল রহিম এখানে দেখতে পাবো। তাহলে ইউনিট 2 আমরা শুরু করব। দেখো, আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম। আঙ্কেল রহিম প্রবেশ করলো রুমের ভেতরে, গৃহে। হি জয়েন্স ইন দ্য কনভারসেশন, সে কথোপকথনে যোগদান করল। প্রীতম অ্যান্ড হিজ ফাদার কনভার্স বিটুইন দেম অ্যান্ড আঙ্কেল রহিম জয়েন্স দ্য কনভারসেশন। প্রীতম, ফার্স্ট প্রীতম আস্কড হিজ ফাদার, ডিড কুমুদরঞ্জন inspire him to write poems? Pritam asked his father if Kumudranjan Mollik inspired কাজী নজরুল ইসলাম টু রাইট পোয়েমস। অর্থাৎ প্রীতম জিজ্ঞেস করছে তার বাবাকে যে কুমুদরঞ্জন মল্লিক কি কাজী নজরুল ইসলামকে কবিতা লেখার জন্য অনুপ্রাণিত করেছিলেন। ফাদার, ইয়েস, হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ। ইন্সপায়ার্ড কথার অর্থ আমি লিখেছি অনুপ্রাণিত করা। ফাদার বলছেন, ইয়েস বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, নজরুল প্রভাবিত হয়েছিলেন। ইনফ্লুয়েন্স মিন্স প্রভাবিত হয়েছিল, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, ইনফ্লুয়েন্সড আছে, তাই আমি লিখেছি প্রভাবিত হয়েছিল। অর্থাৎ নজরুল প্রভাবিত হয়েছিল কার দ্বারা? বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খৈয়াম। পারস্য কবি হাফিজ এবং খৈয়ামের দ্বারাও তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতীয় কবি বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারাও তিনি প্রভাবিত হয়েছিলেন। কে প্রভাবিত হয়েছিলেন? কাজী নজরুল ইসলাম। হেয়ার আঙ্কেল রহিম সেজ হিজ ফার্স্ট, ডিড ইউ নো দ্যাট, তুমি কি জানো, অর্থাৎ তুমি কি জানো প্রীতম, নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ, অর্থাৎ নজরুল সেই ব্রিটিশদের সৈন্যদলে যোগদান করেছিল, সেটা কি তুমি জানো? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, সে 49তম বাংলা রেজিমেন্টের অধীনে ছিল। অর্থাৎ কাজী নজরুল ইসলাম যে আর্মিতে ছিল সেই আর্মিটা ছিল 49তম বাংলা রেজিমেন্ট। অর্থাৎ ব্রিটিশদের একটা রেজিমেন্ট, সেটা ছিল 49তম বাংলা রেজিমেন্ট। সেখানে কাজী নজরুল ইসলাম যোগদান করেছিলেন।
আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, অর্থাৎ সেই রেজিমেন্টটাকে ভেঙে ফেলা হয়েছিল। ডিসব্যান্ডেড কথার অর্থ হলো ভেঙে ফেলা হয়েছিল, যেহেতু পাস্ট টেন্সে আছে তাই আমি লিখেছি ভেঙে ফেলা হয়েছিল। ইন 1920, 1920 খ্রিস্টাব্দে, সো হি কেম টু ক্যালকাটা, তাই সে কলকাতায় চলে এসেছিল, অর্থাৎ কাজী নজরুল ইসলাম সে কলকাতায় চলে এসেছিল যখন বেঙ্গল রেজিমেন্টটা ভেঙে ফেলা হয়েছিল। বেঙ্গল রেজিমেন্ট ভেঙে ফেলা হয়ে গেলে তার কাজও চলে গিয়েছিল, অর্থাৎ তার চাকরি চলে গিয়েছিল, তাই সে কলকাতায় চলে এসেছিল। দেখবো এর পরবর্তী। অ্যাট দ্যাট টাইম, ঠিক সেই সময়ে, ইন্ডিয়ানস হ্যাড রাইজেন, ভারতীয়রা জেগে উঠেছিল, এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে। নজরুল প্রোটেস্টেড, নজরুল প্রতিবাদ করেছিলেন, প্রোটেস্টেড মিন্স প্রতিবাদ করেছিল বা করেছিলেন, এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। ক্রুয়েলটি মিন্স নিষ্ঠুরতা, অর্থাৎ ব্রিটিশ শাসনের যে নিষ্ঠুরতা তার বিরুদ্ধে তিনি তার নিজস্ব ভঙ্গিমায়, নিজস্ব পদ্ধতিতে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। এখানে প্রতিবাদ মানে এটা নয় যে মিছিলে হেঁটে চলে যাওয়া, প্ল্যাকার্ড হাতে নিয়ে চলে যাওয়া, এটা নয়, বা জেল ভেঙে দেওয়া, এটা নয়। তিনি তার লেখার মাধ্যমে তিনি প্রতিবাদ করেছিলেন, অর্থাৎ তিনি তার কবিতা, গান, উপন্যাস, তারপরে এসে অর্থাৎ রচনা, প্রবন্ধ ইত্যাদির মাধ্যমে তিনি ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। ইনফ্যাক্ট আসলে হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, তিনি শুরু করেছিলেন কবিতা লিখতে, এসেস রচনা বা প্রবন্ধ লিখতে, অ্যান্ড সং গান লিখতে, টু ভয়েস হিজ প্রোটেস্ট, তার প্রতিবাদকে প্রকাশ করার জন্য। এই ক্ষেত্রে ভয়েস কথাটা অর্থ হলো প্রকাশ করা, এক্ষেত্রে ভয়েস মানে আওয়াজ নয়, অর্থাৎ তার প্রতিবাদটাকে প্রকাশ করার জন্য তিনি কবিতা, তিনি গান এবং প্রবন্ধ তিনি রচনা করেছিলেন। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি ছিলেন ভারতের একজন বিদ্রোহী কবি। প্রীতম, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, আমি এত সকল তো জানতাম না। ফাদার, বাবা বলছে, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী, অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস, তোমার উচিত কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী, এই যে কবিতাগুলো আছে এই কবিতাগুলো পড়া, অ্যান্ড অলসো লিসেন টু হিজ সং, এবং তোমার তার গানগুলো শোনাও তোমার জরুরি। তাহলে আমরা কোনো কবির গান রচনা বা কবিতা যদি পড়ি, তার লেখা কি সম্বন্ধীয়, তার লেখনী শৈলী, তার লেখার রীতি, বা তিনি লেখার মাধ্যমে কি বলতে চেয়েছেন সেগুলো সম্বন্ধে আমরা বুঝতে পারি, এবং সেই কবির মনোভাব এবং কবির প্রতিবাদ সম্বন্ধে আরও ভালোভাবে আমরা বিস্তারিতভাবে জানতে পারি তার লেখার মাধ্যমে। তাই প্রীতমের বাবা প্রীতমকে অ্যাডভাইস দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন খেয়াপাড়ের তরণী বা কান্ডারি হুঁশিয়ার এই সমস্ত কবিতাগুলো পড়ার জন্য। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড, ব্রিটিশরা অর্থাৎ ইংরেজরা ভীত হয়ে গিয়েছিল। অ্যাফ্রেড অর্থাৎ ভয় পেয়ে যাওয়া বা ভীত হয়ে যাওয়া, অ্যাফ্রেড অর্থাৎ ভীত হয়ে যাওয়া। দ্যার যে নজরুলস রাইটিং, নজরুলের লেখা, কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ানস ফ্রিডম ফাইটার, যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের কি করতে পারে, প্ররোচিত করতে পারে। ইনস্টিগেট কথার অর্থ হলো প্ররোচনা দেওয়া, অর্থাৎ নজরুলের কবিতা, নজরুলের গান, সেগুলো ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদেরকে প্ররোচনা যোগাতে পারে, সেগুলো লড়াই করতে তাদেরকে সাহস যোগাতে পারে, সেইটা ব্রিটিশরা ভয় খেয়ে গিয়েছিল। হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, প্রীতম আস্কড হোয়াট দ্য ব্রিটিশ হ্যাড ডান, অর্থাৎ প্রীতম জিজ্ঞেস করলো যে ব্রিটিশরা কী করেছিল, তারপর ব্রিটিশরা কী করেছিল। আঙ্কেল রহিম আনসার দ্য ব্রিটিশ গ্রিউ পার্টার্ড, অর্থাৎ আঙ্কেল রহিম উত্তর দিল যে ব্রিটিশরা কী করেছিল না, ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল, উদ্বিগ্ন হয়ে গিয়েছিল। পার্টার্ড মিন্স উদ্বিগ্ন হওয়া, ভয় খেয়ে যাওয়া, ভীত হওয়া, ওরিড চিন্তিত হওয়া। ইন 1922, 1922 সালে নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু, নজরুল একটা ধূমকেতু নামে ম্যাগাজিন প্রকাশ করেছিল। হোয়ার হি পাবলিশড আনন্দময়ের আগমনে এ পোয়েম, যেখানে তিনি আনন্দময়ের আগমনী বলে একটা কবিতা লিখেছিলেন।
অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে নজরুল ইসলাম ধূমকেতু নামে একটা ম্যাগাজিন প্রকাশ করেছিলেন এবং সেখানে আনন্দময়ের আগমনে নামে একটা কবিতা তিনি লিখেছিলেন। আঙ্কেল রহিম বলছেন, দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু, অর্থাৎ ব্রিটিশরা কী করলো না ধূমকেতুর অফিসে হানা দিল। রেড কথার অর্থ হলো আচমকা কোনো এক জায়গায় গিয়ে সেখানে তত্ত্বাবধান করা, অর্থাৎ হানা দেওয়া, পুলিশের দ্বারা সরকারের কর্মচারীদের দ্বারা হানা দিয়েছিল। কোথায় না ধূমকেতুর অফিসে। রেড কথার অর্থ হলো হানা দেওয়া। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, এবং কবিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। অর্থাৎ ব্রিটিশের কর্মচারীরা, ব্রিটিশ পুলিশ কাজী নজরুল ইসলামকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছিল। অ্যারেস্টেড কথার অর্থ হলো অফিস, কথার অর্থ হলো দপ্তর, অ্যারেস্টেড কথার অর্থ হলো গ্রেপ্তার করা হয়েছিল। অর্থাৎ কবিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রীতম নাও গোয়িং টু asking what happened then. প্রীতম এখন জিজ্ঞেস করছে যে তারপরে কি হলো, তাকে যে অ্যারেস্ট করা হলো তাহলে কি সে তার লেখা থেমে গেল, তাহলে কি আর সে লিখলো না, বা সে কি আর জেল থেকে ছাড়া পেলো না, তারপরে কি হলো। হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল, তাকে স্থানান্তরিত করা হয়েছিল হুগলি জেলে। ট্রান্সফার কথার অর্থ হলো স্থানান্তরিত করা, অর্থাৎ এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় নিয়ে যাওয়া। অ্যান্ড দেয়ার হি বিগান ফাস্টিং, এবং সেখানে সে অনশন শুরু করে দিয়েছিল। ফাস্টিং কথার অর্থ হলো অনশন, অর্থাৎ সে কোনো কিছু খেত না, খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। খাওয়া কেন বন্ধ করেছিলেন না জেলের ভিতরে প্রতিবাদ করার এটা একটা উপায়, অর্থাৎ এটা একটা পদ্ধতি জেলের ভিতরে প্রতিবাদ করা, জেলের নিষ্ঠুরতার বিরুদ্ধে বা জেলের শাসনের যে নিষ্ঠুরতা, অত্যাচার, সে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা পথ হলো অনশন। তাই তিনি অনশন করতে শুরু করেছিলেন। ইট ওয়াজ হিজ ওয়ে, এটা ছিল তার পদ্ধতি, তার রাস্তা, অফ প্রোটেস্টিং, প্রতিবাদ করা, এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ, ব্রিটিশদের অত্যাচার। টর্চার কথার অর্থ হলো অত্যাচার, অর্থাৎ ব্রিটিশদের অত্যাচার এর প্রতিবাদ করা, এটা ছিল তার একটা পথ। প্রীতম আবার জিজ্ঞেস করছে ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার, কতদিন ধরে কবি অনশন করেছিল। ফাদার বলছেন হি ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ, সে প্রায় 1 মাসেরও বেশি কি করেছিলেন না অনশন করেছিলেন। ইন ডিসেম্বর 1923, 1923 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে, হি ওয়াজ রিলিজ ফ্রম জেল, তাকে জেল থেকে ছাড়া হয়েছিল। রিলিজ কথার অর্থ হলো মুক্তি দেওয়া বা ছাড়া, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই আমি লিখলাম ছাড়া হয়েছিল। ওকে, তাহলে তার অনশনের জন্য তাকে শেষকাল পর্যন্ত ব্রিটিশ গভর্নমেন্ট ছেড়ে দিয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ ফাদার, খুবই ধন্যবাদ বাবা। নাও আই উইল বি এবল টু সিং কারারই লৌহ কপাট, এখন আমি কারারই লৌহ কপাট গানটি ভালোভাবেই গাইতে পারবো। উইথ জিল অ্যান্ড প্যাশন, জিল কথার অর্থ হলো উদ্দামতা এবং প্যাশন কথার অর্থ হলো আবেগ। আবেগ এবং উদ্দামতার সঙ্গে আমি এখন কারারই লৌহ কপাট গানটি গাইতে পারবো। আই এম সো প্রাউড, আমি খুবই গর্বিত দ্যাট যে দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং, যে শিক্ষক মহাশয় আমাকে নির্বাচিত করেছেন। সিলেক্টেড কথার অর্থ হলো নির্বাচিত করা, অর্থাৎ নির্বাচিত করেছেন আমাকে গানটি গাওয়ার জন্য। আঙ্কেল রহিম বলছেন দেন লেটস হিয়ার ইউ সিং, তাহলে চলো দেখি তুমি গানটা গাও। উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল, আমরাও তোমার সঙ্গে গানটি গাইব। এখানে ইউনিট 2টা শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি জানলাম, কেন কবিকে কাজী নজরুল ইসলামকে রেবেল পোয়েট বলা হয় সেটা আমরা এখানে জানলাম। যে কাজী নজরুল ইসলাম তার লেখনের মাধ্যমে, তিনি একজন কবি এবং তিনি একজন বিদ্রোহী কবি, এই জন্যই কারণ তিনি তার লেখনের মাধ্যমে বিদ্রোহ করেছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। অর্থাৎ তিনি তার কবিতা রচনা, ছোট গল্প, গান ইত্যাদির মাধ্যমে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদেরকে অনুপ্রাণিত করেছিলেন লড়াই করার জন্য। এবং তিনি তার লেখার মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, ব্রিটিশ শাসনের অত্যাচারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি ধূমকেতু বলে
1922 খ্রিস্টাব্দে ধূমকেতু বলে একটা ম্যাগাজিন প্রকাশ করেছিলেন, যেখানে তিনি আনন্দময়ের আগমনে বলে একটা কবিতা প্রকাশ করেছিলেন। এর ফলে ব্রিটিশরা উদ্বিগ্ন হয়ে ভয় পেয়ে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছিলেন এবং ধূমকেতুর অফিসে তারা হানা দিয়েছিল, তার সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করে সেগুলো পরে পুড়িয়ে ফেলা হয় বা যাই হোক নষ্ট করে ফেলা হয়, পরে আবার সেগুলো প্রকাশ করা হয়। সেগুলো আমরা পরে জানবো যখন আমরা আরও বেশি করে নজরুল ইসলাম সম্বন্ধে পড়ব। এবং পরবর্তী সময়ে কুমিল্লা থেকে তাকে হুগলি জেলে ট্রান্সফার করা হয়। সেখানে তিনি অনশন শুরু করেন। কিসের জন্য? না, ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে, ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে তিনি প্রতিবাদ স্বরূপ তিনি তার অনশন শুরু করেন এবং 1923 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে তিনাকে জেল থেকে ছাড়া হয়। তারপরে তিনি আবার তার নিজের কবিতা লেখা, গান, বিভিন্ন রকমের লেখনী তিনি আবার শুরু করেছিলেন। তাহলে কেন কাজী নজরুল ইসলামকে রেবেল পোয়েট বলা হয় এটা সম্বন্ধে আমরা বিস্তারিত জানলাম। ওকে, ইউনিট 1 এবং ইউনিট 2 সম্বন্ধে বিষয়ে ইউনিট 2 এবং ইউনিট 1-এর মাধ্যমে আমরা কাজী নজরুল ইসলামের জীবনের একটা ছোট অংশ শুধুমাত্র এখানে জেনেছি। এখানে কিভাবে কোন সময়ে তার জন্ম, যে সময় তার জন্ম সে সময় ভারতীয়রা ব্রিটিশদের শাসনের অধীনে ছিলেন এবং তিনি চুপ না থেকে, ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতার বিরুদ্ধে চুপ না থেকে তিনি ঠান্ডা যুদ্ধ চালিয়ে গেছেন তার লেখনীর মাধ্যমে। এভাবেই তিনি তার প্রতিবাদটা জানিয়েছেন। ঠিক আছে, পরবর্তী ভিডিওগুলোতে তোমাদেরকে অ্যাক্টিভিটিসগুলো করে দেওয়া হবে। আশা করি তোমরা ভিডিওগুলো দেখছো এবং টেক্সটগুলো এবং গ্রামারগুলো বুঝতে তোমাদের সুবিধা আশা করি হচ্ছে। If you have any problem regarding this video or regarding this content, you can call me, you can write me below, you can give me a message, or even you can call me in my personal number. যদি তোমাদের কোনো কিছুরই অসুবিধা হয় গ্রামার সম্বন্ধে বা টেক্সট সম্বন্ধে, তাহলে তোমরা আমাকে বিস্তারিতভাবে জানাতে পারবে তোমাদের মেসেজের মাধ্যমে। আশা করি ইউনিট 1 এবং ইউনিট 2 এই যে তোমাদেরকে আলোচনা করা হয়েছে, তোমাদের পরবর্তী সময়ে অ্যাক্টিভিটিসগুলো করে দেওয়া হবে। আশা করি তোমরা টেক্সটটা সম্বন্ধে বুঝতে ভালোভাবেই পারবে। Hope this video will help you a lot to understand Unit 1 and Unit 2 and why Kazi Nazrul Islam is called rebel poet and who inspired Kazi Nazrul Islam to be a rebel poet, or how he inspired by Khoyam and Hafiz. You came to know that. If you have any problem regarding this video or this content, you can call me, you can message me below. Hope this video will help you a lot. Thank you for this day and for this moment. Thank you.